চিকিৎসা এবং চিকিৎসা এটা কোনো দেশ, জাতি, রাজনীতি, ধর্ম এর ভেদে হয় না। চিকিৎসা একটা জিনিস আর সুস্থ থাকা একটা জিনিস, এই তফাৎটা আমরা অনেকেই হয়তো জানি না। এবং আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বিশেষ করে কোভিডের পর তো আরও বেড়ে গেছে, মানুষ সুস্থ থাকার জন্য অনেক উপায় খুঁজে বার করে এবং আমাদের খুঁজতে হয় না, আমাদের সমস্ত সময় সেগুলো আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় বিজ্ঞাপনের মাধ্যমে, বিভিন্ন প্রচার মাধ্যমে, এবং একই প্রচারের দ্বারা আরও প্রভাবিত হয় অন্যরা, যে কিছু ওষুধ, কিছু পথ্য, এই সমস্ত টোটকা, অন্যান্য অনেক কিছু খেয়ে নাকি সুস্থ থাকা যায়। বহু লোক আমাদের প্রশ্ন করে যে সকালবেলা উঠে লেবু জল খেতে হবে, সকালবেলা উঠে একটা কিছু করতে হবে, এরকম বিভিন্ন রকম প্রশ্ন আসে। তা আসলে সুস্থ থাকার উপায়টা কি, এবং একটা সুস্থ জীবন যাপন করতে গেলে আমাদের যে নিয়মগুলো দরকার, যেগুলো আমরা অনেক সময় করি না, সেগুলোর সঙ্গে আমাদের একটা সম্পর্ক থাকে। তা আমরা আজকে সেই বিষয়ের উপরই আলোচনা করব। আমাদের এখানকার ডক্টর ভাস্কর রাও স্বাস্থ্য কমিটির সম্পাদক ডক্টর সিদ্ধার্থ গুপ্ত, তিনি বক্তব্য রাখবেন। আমরা আমাদের মধ্যে পেয়েছি শুভব্রত ভট্টাচার্যকে। তিনি মূলত খেলাধুলার জগতের সঙ্গে একসময় যুক্ত ছিলেন, খুব ভালো ক্রিকেট খেলতেন। পরবর্তীতে তিনি লাইফস্টাইল কোচ হিসাবে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, এবং এই সমস্ত যে বিভিন্ন যে শারীরিক নিয়মকানুন, যে সমস্ত নিয়মকানুন আমরা জানি না বা ভুল করি, সেগুলো কি করে সংশোধন করা যায় সঠিকভাবে, মানে ধরুন আমরা হাঁটি, চলি, কথা বলি, বসি, তার অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো মানতে পারলে তার কিন্তু ভালো প্রভাবটা পড়বে। আমরা অনেকে টেনশনে ভুগি এবং টেনশন কমানোর জন্য কয়েকটা ওষুধ খাই। সেই ওষুধ খেতে গেলে আলটিমেটলি ওষুধটার উপর নির্ভরশীল হয়ে পড়ি, কিন্তু আলটিমেটলি টেনশন থেকে অনেক সময় মুক্ত পায় না। অনেকের রাত্রে ঘুম হয় না, অনেকের বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। তো আমরা অসুখ বিসুখ নিয়ে না, প্রকৃত অর্থে কোন কোন লাইফস্টাইলগুলো সায়েন্টিফিক, বৈজ্ঞানিক, সেইগুলো নিয়ে আলোচনা করব। এই মহান আত্মত্যাগী মানবতাবাদী চিকিৎসকের স্মরণে ডাক্তার ভাস্কর রাও জনস্বাস্থ্য কমিটি গত 17 ডিসেম্বর 2023 রবিবার বিকেলে আগরপাড়া পিবি ঘাট রোডে অবস্থিত জ্যোতির্ময়ী জনসেবা ক্লিনিকে একটি স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনার আয়োজন করেছিল। আমরা আজকে দ্বারকানাথ কোটনিসের কেন স্মৃতিতে এই প্রোগ্রামটাকে রেখেছি, আমাদের জেনারেশনের অনেকেই বা আজকের জেনারেশন অনেকেই নামটা শোনেননি, বা নামটা শুনলেও তার বিষয়টা জানেন না। ডক্টর দ্বারকানাথ কোটনিস একজন ভারতীয় চিকিৎসক, যিনি সোলাপুরে জন্মেছিলেন, মহারাষ্ট্রে। তিনি, আমরা সাধারণত MBBS করে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, পরিবার থেকে উঠে এসেছিলেন, অনেক তখনকার দিনে অনেক বড় পরিবারের তিনি একজন সদস্য ছিলেন। 3 বোন 5 ভাই, তাদের একজন সদস্য। কিন্তু তার প্রথম থেকেই একটা লক্ষ্য ছিল সারা বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে চিকিৎসা করা, এবং যথারীতি সেখানে তিনি MBBS করার পরে MD পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় সারা বিশ্বে মানে প্রচুর যুদ্ধের অবস্থা। চীনে জাপান আক্রমণ করায় সেখানকার চীনের কমিউনিস্ট পার্টি এবং কুমিনটাং সরকার তাদের বিরুদ্ধে একটা লড়াই করছিল, অসম লড়াই, মানে জাপানের বিরাট শক্তি তখন। সেই জাপানের বিরুদ্ধে লড়াই করছিলেন। তখন ভারতবর্ষের কংগ্রেস পার্টি, ভারতে তখন ব্রিটিশ শাসনে, 1938 সালে তখন একটা কমিশন পাঠায়। তার বিস্তারিত পরে আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। সেই কমিশনের 5 জন সদস্যের একজন ছিলেন ডক্টর দ্বারকানাথ কোটনিস, মাত্র 28 বছর বয়স, আর সবাই অভিজ্ঞ এবং অনেক বয়স্ক। তারা ওখানে থাকার 1 বছর পরে তারা সকলে চলে আসেন, কিন্তু তারপরেও তিনি থেকে যান। শুধু থেকে যান না, আপনারা অনেকের নাম জানেন হয়তো, ডক্টর নরমান বেথুন। তিনি যে চীনে এবং তার আগে স্পেন যুদ্ধে যে মানুষের পাশে দাঁড়িয়ে নিরন্ত, আহত
এবং যারা সবচেয়ে দুর্দশাগ্রস্ত, যুদ্ধের সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত, সেই সমস্ত সৈনিক এবং সাধারণ মানুষকে চিকিৎসা কী করে করা যায় তার অনেক অনেক পদ্ধতি তিনি তৈরি করেছিলেন। সেই নরম্যান বেথুনের কাজকে, নরম্যান বেথুন মারা যান একদম 1939 সালে দ্বারকানাথ কোটনিস যাওয়ার 1 বছরের মধ্যেই, জানুয়ারি মাসে। তারপরে তিনি সেই কাজটাকে দায়িত্ব তুলে নেন এবং 3 বছর ধরে অক্লান্তভাবে পরিশ্রম করেছিলেন, এবং সেটা শুধু ঘরে বসে না, গুহার মধ্যে, ব্যাটেল ফিল্ডে এবং ফ্রন্টে, মানে যেখানে সরাসরি আক্রমণ হচ্ছে সেই ফ্রন্টে গিয়ে। সেখানে কিছু ছিল না, কোনো হাসপাতাল কিছুই ছিল না, তারা গুহার মধ্যে তৈরি করে সেই অপারেশন থিয়েটার তৈরি করে কাজ করতেন এবং 72 ঘন্টা টানা অপারেশন করেছিলেন। 800 মানুষের অপারেশন করেছিলেন 72 ঘন্টায়। ভাবা যায় না, কোনো ইনস্ট্রুমেন্ট নেই, তারা নিজেরা মানে সেই ইট লাগিয়ে তারা উদ্ভাবনী ক্ষমতা জোগাড় করে সেই সমস্ত সাধারণ মানুষকে, সেই সাধারণ যন্ত্রপাতি তাই দিয়ে বড় বড় অপারেশন করতেন। এবং শুধু তাই নয়, সেখানকার যারা সাধারণ কৃষক, সাধারণ মানুষ, তাদের তারা ট্রেনিং দিয়ে, তাদের প্যারামেডিক্যাল মানে সাহায্যকারী হিসাবে ট্রেনিং দিয়ে তৈরি করেছিলেন। হাজার হাজার মানুষকে ট্রেনিং দিয়েছিলেন, যার ফলে চীন যুদ্ধে আমরা জানি চীনে জাপান আলটিমেটলি পরাস্ত হয় এবং চীনে প্রথমে কুমিনটাংরা সরকার তৈরি করে, পরে চীনে গণতান্ত্রিক সরকার তৈরি হয় কমিউনিস্ট পার্টির নেতৃত্বে। কিন্তু তিনি মাত্র 3 বছর ওই অক্লান্ত পরিশ্রমের পরে মৃগী রোগে আক্রান্ত হন এবং মৃগী রোগী, বেশি বয়স্ক মৃগী রোগীদের বিশ্রাম দরকার, টেনশন কম থাকা দরকার, কিন্তু তিনি পাননি। এমনকি যেদিন তিনি মারা যান টানা সিজার হয়েছিল, তার আগের 3 রাত্রি ঘুমননি এবং তারপরেও একটা রুগী এসেছিল। সেই রুগীকে তিনি অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন করলেন, করে বিশ্রাম নেওয়ার কথা ছিল, কিন্তু বিশ্রাম তিনি নেননি। পরের দিনের জন্য যাতে আরও কিছু ট্রেনিং করা যায় তার জন্য তিনি পেপারস তৈরি করছিলেন সারা রাত্রির ধরে, করতে করতে আবার সিজার হয়, মানে একটা এপিলেপসিক অ্যাটাক হয় এবং তিনি মারা যান। আর কোনো চিকিৎসা, কারণ তখন তো চিকিৎসার সুযোগও ছিল না সেই সময়, অন্যান্য ডাক্তাররা এসে দেখে আর চিকিৎসা করার সুযোগ নেই। সেই 1942 সালের 8ই ডিসেম্বর তিনি মারা যান। তার স্মরণে চীনে প্রত্যেক বছর তারা স্মরণ করে, চীনের মানুষ তারা স্মরণ করে, ভারতবর্ষের মানুষও স্মরণ করে, যারা প্রকৃতপক্ষে, কেন তখন ভারত ছিল ব্রিটিশ অধীন, চীন ছিল জাপানের অধীন। এই দুটো ক্ষেত্রে ভারত আর চীনে মৈত্রী হয়েছিল এবং সেই মৈত্রীর বন্ধন এখনো আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই সমস্ত চিকিৎসকরা তাদের যে বোধ, সেই বোধ দিয়ে এখনো মানুষকে উৎসাহিত করে, আমাদের মতো মানুষদের উৎসাহিত করে। কেন না, তিনি মারা যাওয়ার পর মাও সেতুং একটা কথা বলেছিলেন যে আমাদের ফৌজ হারালো তার বিশ্বস্ত হাতকে, তাদের সবচেয়ে বিশ্বাসী যে হাত, সেই হাতকে, সাহায্যের হাতকে। দেশ হারালো তার সবচেয়ে বড় বিশ্বস্ত বন্ধুকে। আর তার আন্তর্জাতিকতা বোধ আমরা যদি হৃদয়ে নিয়ে এগিয়ে যেতে পারি, এটা নরম্যান বেথুনের কথা। চিকিৎসা এবং চিকিৎসা এটা কোনো দেশ, জাতি, রাজনীতি, ধর্ম এর ভেদে হয় না। মানুষের চিকিৎসা চিকিৎসকরাই করতে পারে। তাই চিকিৎসায় যে আজকে আপনারা জানেন গাজায় যে অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে, তার আগে ইসরায়েলেও হয়েছে। এই সমস্ত আক্রমণের মুখে সেখানকার চিকিৎসকদের বোম্বিং করা হয়েছে, চিকিৎসা ক্ষেত্রগুলোকে, হসপিটালগুলোকে বোমে উড়িয়ে দেওয়া হয়েছে, চিকিৎসা ক্ষেত্রগুলোকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। বহু চিকিৎসাকর্মী, নার্স থেকে ডাক্তার তারা মারা গেছেন, কিন্তু তারা কিন্তু কেউ ফিল্ড ছেড়ে হাঁটেননি। তারা এখনও, তাদের লাইট নেই, টর্চ জ্বালিয়ে অপারেশন করছেন, তারা মোবাইলের টর্চে অপারেশন করছেন, রাতের পর রাত জেগে তারা কাজ করছেন। এটাই হচ্ছে চিকিৎসকদের ধর্ম। দ্বারকানাথ কোটনিস, নরম্যান বেথুনের উত্তরসূরি আজকেও সারা বিশ্বের বুকে ছড়িয়ে আছে। আমাদের সেই আদর্শগুলোকে নিয়েই এগিয়ে যেতে হবে। এই জন্যই আমরা আমাদের আজকে স্মরণ সভা এবং তার সঙ্গে আলোচনা সভা, আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। ঠিক আছে, মজিদ খুব সুন্দর একটা বর্ণনা দিয়েছেন জীবনের, সংক্ষিপ্ত
কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ জীবন। একটা কথা শুধু যোগ করব, দ্বারকানাথ একজন চীনেই একজন সেবিকাকে বিবাহ করেন এবং তাদের একটি পুত্র সন্তান হয়। যখন দ্বারকানাথ মারা যান তখন পুত্র সন্তানটির বয়স মাত্র 1 বছর বা 1.5 বছর। কিন্তু চীন তার এই অবদান ভোলেনি। এখনো চীনের কোনো রাষ্ট্রপ্রধান বা বিশিষ্ট রাষ্ট্রনেতা ভারতবর্ষে এলে মুম্বাইতে দ্বারকানাথ কোটনিসের বাড়িতে গিয়ে তার বোনের ছেলেমেয়েরা বা তার নাতি নাতিরা আছে দেখা করে। কিছুদিন আগে শি জিনপিং চীনের রাষ্ট্রপতি এসেছিলেন এবং দিল্লিতে সরকারি যেসব অভ্যর্থনা বা অন্যান্য, তারপরেতে উনি মুম্বাইতে গিয়ে দ্বারকানাথের বাড়িতে দেখা করে শ্রদ্ধা জানিয়ে এসেছিলেন। দ্বারকানাথের ছেলের নাম দেওয়া হয়েছিল, মানে চাইনিজ নামটা আমার মনে নেই, তার মানে হচ্ছে ভারত চীন মৈত্রী, ইনওয়া এরকম কিছু। আর একটা হচ্ছে যে মাদাম কোটনিস, উনি একবার কলকাতায় এসেছিলেন এবং তখন অনেক বয়স, তার প্রায় 75-80। আরজিকর মেডিকেল কলেজে আমরা তখন সেকেন্ড ইয়ারে পড়ি। উনি আরজিকরে একটি সভায় এসেছিলেন এবং আমি ওনাকে দূর থেকে দেখেছি। এটা আমার একটা সৌভাগ্য বলতে পারেন। যে বিশিষ্ট অতিথিরা এসেছেন আজকে আলোচনার জন্য, তাদের হাতে ডক্টর দ্বারকানাথ কোটনিস স্মারক তুলে দেওয়া হচ্ছে। প্রথমে শুভব্রত ভট্টাচার্যের হাতে স্মারক তুলে দিচ্ছে ডক্টর শুভজিৎ ভট্টাচার্য। ডাক্তার সিদ্ধার্থ গুপ্তের হাতে স্মারক তুলে দিচ্ছে আমাদের সমর নন্দী। এবারে আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করছি। ওষুধ ছাড়াও সুস্থ থাকা যায়, কি নিয়ম মানলে কিভাবে চললে, সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। এটা আমাদের আলোচনার ধারাবাহিকভাবেই হয়তো চলবে, সেই সব বিষয়ে আলোচনা করব। আমি প্রথমেই একটি গান দিয়ে অনুষ্ঠানটি শুরু করতে চাইছি। সঞ্জয় চৌধুরীকে বলছি একটা গান পরিবেশন করে আমাদের অনুষ্ঠানটা শুরু করতে। পথে এবার নাও সাথী, পথেই হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। জলস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা। হবেই চেনা, হবেই জানা। পথেই এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মিলায় প্রাণের মুনায়, কিসের মানা। হবে চেনা, হবেই জানা। পথেই এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবন আনে দিকে দিকে। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবন আনে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ পেলে সে যায়। এই আলোচনায় বিশেষজ্ঞরা তুলে ধরলেন সুস্থ জীবনশৈলীর পথনির্দেশ। মিলল অনেক প্রশ্নের উত্তর, দূর হলো অনেক বিভ্রান্তি। স্পষ্টভাবে তুলে ধরা হলো বর্তমান পণ্যবাদী দুনিয়ায় বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে নানা ওষুধ বা পথ্য খেয়ে আমরা সুস্থ থাকার চেষ্টা করি।
কিন্তু সুস্থ থাকার জন্য চাই খাওয়া, ঘুম ও তার আগে কাজকর্মের সঠিক সমন্বয় এবং বিজ্ঞানসম্মত জীবনশৈলীর চর্চা। শেষ পর্বে দেখানো হয় ডাক্তার দ্বারকানাথ কুটনিসের জীবন আধারিত একটি তথ্যচিত্র। বক্তারা ছিলেন: ১. ডাক্তার সিদ্ধার্থ গুপ্ত, জনস্বাস্থ্যের চিকিৎসক সংগঠক ও প্যাথোলজিস্ট। ২. শুভব্রত ভট্টাচার্য, যোগ ও জীবনশৈলী প্রশিক্ষক। হবে চেনা হবেই জানা, পথেই এবার নামো সাথী নামো। আগামী পর্বে থাকছে: ওষুধই দেন না, এ আবার কেমন ডাক্তার? কি খাবো, কতটা খাবো, কিভাবে শ্বাস নেব, হাঁটবো, দাঁড়াবো, বসবো? ধন্যবাদ, দেখতে থাকুন, জেনে নিন সুস্থ বাঁচার কৌশল।